তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা হান্টার হান্টারের পার্ট 3 দেখব। পার্ট 3 এর মধ্যে আমরা দেখেছিলাম যে সেখানে জুশির মাস্টার চলে আসে যার নাম হলো উইং। আর যখন উইং গোন এবং কিলোয়ার সাথে কথা বলতে শুরু করে তখন তারাও তাকে উইস করে গ্রিডিং করে। উইং এর জিজ্ঞাসা করলে ওরা দুজনে জবাব দেয় যে ওরা এখানে টাকা এবং ট্রেনিং করার জন্য এসেছে। এরপরে ওরা তিনজনে ওদের প্রাইজ মানি কালেক্ট করে যেখানে শুধু 150 জেনি ছিল। এই টাকা দিয়ে ওরা শুধু একটা জুসের ক্যানই কিনতে পারবে। কিলোয়া বলে যে যদি ওরা 50 লেভেলে কোনো ফাইটে জিততে পারে তাহলে ওদেরকে 50,000 জেনি দেওয়া হবে আর 100 ফ্লোরের মধ্যে প্রাইজ মানি 1 মিলিয়ন হয়ে যায়। তারপরে কিলোয়া বলে যে যখন আমি 200 ফ্লোরে পৌঁছে গেছিলাম তখন আমার কাছে প্রায় 200 মিলিয়ন ওয়ান ছিল, কিন্তু 200 ফ্লোরে ফাইট জিতার পরে কত টাকা পাওয়া যায় সেটা গোন জানে না। কারণ হলো কোয়ালিফাই হওয়ার পরেই গোন সেখান থেকে বের হয়ে গেছিল। গোন কিলোয়াকে জিজ্ঞাসা করে যে তুমি 200 মিলিয়ন টাকা দিয়ে কি করেছো? কিলোয়া বলে যে এটা তো 4 বছর আগের কথা আর আমি কবে এই সব টাকা স্ন্যাক্স খেয়ে শেষ করে দিয়েছি। এতে জুশি এবং গোন চিন্তায় পড়ে যায় যে এগুলো আবার কোন ধরনের স্ন্যাক্স ছিল। এরপরে ওরা তিনজনে ওয়েটিং রুমের মধ্যে চলে আসে যেখানে ওদের লড়াইয়ের জন্য অপেক্ষা করতে হবে। তখনই অ্যানাউন্সমেন্ট করা হয় যে জুশি এবং কিলোয়ার ফাইট করতে হবে। এটা শুনে কিলোয়া জুশিকে বলে যে মন খারাপ করিস না ভাই, তুই তো এই ম্যাচে হেরে যাবি। তারপরে ওরা দুজনের রিং এর মধ্যে পৌঁছে যায় যেখানে ওদের আগের ফাইটের ক্লিপ দেখানো হয় আর সেখানে থাকা সবাইকে বাজি লাগাতে বলা হয়। আর আমরা দেখতে পাই যে বেশিরভাগ লোকেরা জুশির পক্ষেই বাজি লাগাচ্ছিল। এতে কিলোয়া বুঝতে পারতাছিল না যে এই বাচ্চাটা ওর থেকে ভোট বেশি কিভাবে পাইলো। এরপরে ওদেরকে ফাইট শুরু করতে বলা হয় যেখানে জুশি নিজের ফাইটিং স্ট্যান্ডে চলে আসে আর কিলোয়া জুশির দিকে এইভাবে যাচ্ছিল যেন জুশি কিছুই না। কিলোয়া যখন জুশির কাছে পৌঁছে যায় তখন জুশি কিলোয়ার উপরে আক্রমণ করে, কিন্তু কিলোয়া সেটাকে ডজ করে জুশির কাঁধের মধ্যে চপ মারে যে কারণে জুশি মাটিতে পড়ে যায়। কিন্তু তারপরেই জুশি আবারও দাঁড়িয়ে যায়। এটা দেখার পরে কিলোয়া অনেক বেশি অবাক হয়ে যায়। কিলোয়ার মনে হয় যে কিলোয়া একটু আস্তে মেরে ফেলেছে। এরপরে কিলোয়া আবারও আস্তে আস্তে জুশির দিকে যেতে শুরু করে আর আবারও জুশির হামলাকে ডজ করে একটা চপ মারে। এইবার কিলোয়া আগে থেকে বেশি শক্তির ব্যবহার করেছে কিন্তু জুশি আবার উঠে দাঁড়িয়ে যায়। কিলোয়া এইগুলো নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না যে ওর থেকে বয়স একটা ছোট ছেলে ওর অ্যাটাক খাওয়ার পরেও আবার দাঁড়িয়ে যাচ্ছে। এরপরে জুশি আবারও নিজের ফাইটিং স্ট্যান্ডে আসে আর তখনই জুশির আশপাশ থেকে অনেক অদ্ভুত অরা বের হতে শুরু করে আর এটা দেখে কিলোয়ার গান ফেটে যায়, কারণ এটা ওই শক্তি ছিল যেটা কিলোয়া ওর বড় ভাই ইলুমির কাছ থেকে সেন্স করত। এটা দেখে কিলোয়া পিছনে চলে যায়। তখনই সিটের মধ্যে বসে থাকা জুশির মাস্টার উইং চিল্লায় জুশিকে থামতে বলে আর তারপরে আমাদেরকে আর ফাইট দেখানো হয় না। কিলোয়া সরাসরি গোনের কাছে পৌঁছে যায় আর তাদের ফাইটে অনেক বেশি টাইম লেগেছিল। এই জন্য গোন কিলোয়াকে জিজ্ঞাসা করে যে জুশি কি আসলে অনেক শক্তিশালী নাকি? কিলোয়া বলে যে না, জুশি তেমন স্ট্রং ছিল না, কিন্তু আমি যত শক্তি দিয়ে অ্যাটাক করেছি তারপরেও জুশিকে নকআউট করতে পারিনি। আমি শুধু চপ মেরে কিছু পয়েন্ট জিততে পেরেছি। জুশির কাছে কিছু তো একটা স্পেশাল আছে। আর কিলোয়া তারপরে গোনকে বলে যে জুশির অরা ঠিক তেমন ছিল যেমন ওর বড় ভাইয়ের অরা, আর এই জন্যই কিলোয়া এই পাওয়ারটা সম্পর্কে আরো জানতে চায়। তখন গোন এবং কিলোয়া দেখতে পায় যে জুশি ওর মাস্টারের কাছে ক্ষমা চাইছে আর তাদের কথা শুনে ও জানতে পারে যে এই পাওয়ারের নাম হলো রেন। এখন কিলোয়া এই পাওয়ারটাকে শিখতে চায় যেন ও ইলুমির সাথে লড়াই করতে পারে। আর উইং জুশিকে বলেছিল যতক্ষণ পর্যন্ত জুশি 200 ফ্লোরে না পৌঁছাতে পারবে ততক্ষণ পর্যন্ত রেনের ব্যবহার না করতে। এরপরে আমরা গোন এবং কিলোয়ার অনেকগুলো ম্যাচ দেখতে পাই যেখানে ওরা দুজনেই খুব সহজে নিজের অপোনেন্টদের হারিয়ে লেভেল পার করে উপরের লেভেলে যাচ্ছিল। এইভাবে ওরা মাত্র 3 দিনের মধ্যে 100 লেভেলের মধ্যে চলে আসে, যে কারণে ওরা দুজনই এই বিল্ডিং এর মধ্যে একটা প্রাইভেট রুম পায়। এটা দেখার পরে গোন অনেক খুশি ছিল, কিন্তু কিলোয়া বলে যে বেশি খুশি হওয়ার দরকার নেই, এখন আরো কষ্ট করে লড়াই করতে হবে। যদি তুমি হেরে যাও তাহলে তোমাকে 90 লেভেলে নামিয়ে দেওয়া হবে, তার সাথে সাথে এই রুমও তোমার হাত থেকে চলে যাবে। কিন্তু গোন ঠিক ওইভাবেই লড়াই করছিল সচরাচর যেভাবে লড়াই করে, আর শুধু একটা ধাক্কা দিয়েই নিজের অপোনেন্টদেরকে হারিয়ে দেয়। আর কিলোয়া মনে মনে ভাবে যে আমি শুধুই ওর জন্য চিন্তা করছিলাম। আর এরপরে ওরা আরো অনেকগুলো ম্যাচ জিতে 150 লেভেলের মধ্যে চলে আসে। আর এই লেভেলের মধ্যে আসার পরে ওরা অনেকগুলো টাকা পায়, এত বেশি টাকা পায় যে ওরা টাকায় অন্ধ হয়ে যায়। কিলোয়া বলে যে প্রথমে আমার 2 মাস লেগেছিল 150 ফ্লোরে আসার জন্য, কিন্তু তুমি তো শুধু 1 সপ্তাহের মধ্যেই পৌঁছে গেছো। গোন তখন কিলোয়াকে মনে করায় যে তুমি ওই সময় 6 বছরের ছিলে। রেনের সম্পর্কে আরো জানার জন্য ওরা দুজনে জুশির কাছে আসে। জুশি ওদেরকে বলে যে রেনকে 4টা প্রিন্সিপালের মধ্যে ভাগ করা হয় মাইন্ড এবং বডিকে কন্ট্রোল করার জন্য, যেটার মধ্যে রেন, টেন, জেৎসু এবং হাতসু থাকে। কিন্তু জুশির কথা ওদের এক কান দিয়ে ঢুকে আর আরেক কান দিয়ে বেরিয়ে যায়। তখনই সেখানে উইং আসে আর বলে যে এই সম্পর্কে সঠিক তথ্য না জানা অনেক বিপজ্জনক হতে পারে আর জুশি এখনো কাউকে শিখানোর মতো দক্ষ হয়নি। কিলোয়া বলে যে ওই পাওয়ারটাকে শিখতে চায় কারণ এটাই হলো ওর ভাইয়ের পাওয়ারের সিক্রেট। এই জন্য আমি কোনো এক্সপ্লেনেশন শুনতে চাই না, আমি সরাসরি পাওয়ারটাকে শিখতে চাই। আর যদি তুমি আমাকে শিখাও তাহলে বলো। উইং ওদের দুজনকে নিজের অ্যাপার্টমেন্টের মধ্যে নিয়ে যায়
উইন ওদেরকে সেখানে র্যানের সম্পর্কে শিখাতে শুরু করে। উইং বলে যে ন্যান সেটাকেই বলা হয় যেটা ওদের শরীরের মধ্যে লাইফ এনার্জির ফর্মে থাকে, আর যদি আমরা ন্যানকে ঠিকভাবে ব্যবহার করি তাহলে আমরা এটার মাধ্যমে অনেক কিছু করতে পারবো। আর এটার ভিতরে যে 4টা ধাপ রয়েছে সেগুলো ট্রেনিং এ তুমি নিজের শক্তিকে অনেক বেশি বাড়াতে পারবে। যেমন প্রথম হলো টেনের মানে হলো তুমি এনার্জিকে যে কোনো একটা জিনিসের মধ্যে ফোকাস করবে যেন সেটাকে কাজে লাগানো যায়। দ্বিতীয় হলো জ্যাৎসুর মানে হলো নিজেকে এক্সপ্রেস করা, আর র্যান তোমার ধৈর্য শক্তিকে দেখাবে। আর সবার শেষে হলো হাতসু, এটার মানে হলো অ্যাক্ট, মানে তুমি তোমার র্যান এবিলিটিকে কিভাবে ব্যবহার করবে। এরপরে সে কিলুয়াকে বলে যে এখন আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। কিলুয়া বলে যে তুমি চেষ্টা করতে পারো কিন্তু তুমি এত শক্তিশালী না যে তুমি আমাকে মারতে পারবে। আসলে কিলুয়া জানে না যে ওর সামনে কে দাঁড়িয়ে আছে। তখন উইং কিলুয়াকে নিজের একটু শক্তি দেখাতে শুরু করে। সে প্রথমে নিজের এনার্জিকে ফোকাস করে, তারপরে হলো জ্যাৎসু, যেটা সে করতে চাইবে সেটাকে চিন্তা করবে। তারপরে হলো র্যান নিজের মনোবলকে আরো বেশি শক্ত করবে, এতে তার আশেপাশে একটা অরা চলে আসে, যে কারণে কিলুয়া এবং গোন ভয় পেতে শুরু করে। গোন কোনোভাবে নিজের ভয়কে কন্ট্রোলে রাখছিল, কিন্তু কিলুয়া এত বেশি ভয় পেয়ে যায় যে সরাসরি গিয়ে দেওয়ালের সাথে আটকে যায়। এখন কিলুয়া বুঝতে পারতাছে যারে কিলুয়া দুর্বল মনে করছিল সে আসলে কত শক্তিশালী হতে পারে। উইং বলে যে আমি তোমাকে ভয় দেখানোর জন্য শুধু র্যানের ব্যবহার করেছি, কিন্তু এটা অনেক বেশি ভয়ানক, যতক্ষণ পর্যন্ত তুমি সম্পূর্ণভাবে শিখতে না পারবে এটার ব্যবহার করবে না। আর যখন ওরা দুজন সেখান থেকে চলে যাচ্ছিল তখন উইং ওদেরকে বলে যে সবার প্রথমে তোমাদেরকে টেনে ফোকাস করতে হবে। যদি তোমরা টেনকে মাস্টার করতে পারো তাহলে কারোর র্যান তোমাদের উপরে কাজ করবে না। তারপরে ওরা দুজন যখন সেখান থেকে বের হয়ে যায় তখন কিলুয়া বলে যে তার বেশিরভাগ কথা মিথ্যা ছিল। গোন জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে বুঝতে পারলে? কিলুয়া বলে যে জুসি এত শক্তিশালী কেমনে? যখন আমরা লড়াই করতেছিলাম তখন আমি নিজের পুরো শক্তি দিয়ে জুসির উপরে আক্রমণ করেছি, কিন্তু তারপরেও জুসি মায়ের খেয়েও দাঁড়িয়ে গেছে। আর যখন আমি রেগে গিয়ে নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে জুসির পেটের মধ্যে ঘুষি দিয়েছিলাম সেটা খাওয়ার পরেও জুসি আবার দাঁড়িয়ে গেছে। ওই জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে অবশ্যই হসপিটালে চলে যেত। এদিকে জুসি মাস্টারকে জিজ্ঞাসা করে যে সে তাদের দুজনকে ভুল ইনফরমেশন কেন দিল। উইং বলে যে আমি তাদেরকে মিথ্যা বলিনি, আমি শুধু তাদেরকে সবকিছু খুলে বলিনি। এমনিতেও আমি এই পাওয়ারকে বেশি লোকেদেরকে শিখাতে পারবো না, কারণ এটা অনেক বেশি ভয়ানক। তারপরে উইং নিজের বই থেকে একটা পিসটাকে ছিঁড়ে ফেলে, আর পিসটাকে ন্যানের পাওয়ার দিয়ে এমন বানিয়ে দেয় যখন সেটাকে ছুঁড়ে মারে এটা একটা জুসের ক্যানকে কেটে গিয়ে দেওয়ালের মধ্যে বিঁধে যায়। এটা করে সে জুসিকে বুঝায় যে যদি এই পাওয়ার কোনো ভুল হাতে চলে যায় তাহলে এটা অনেক ভয়ানক হতে পারে। কিন্তু তখনই জুসি বলে আপনি যে বইয়ের পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলেছেন না, এটা আমার পড়া এখনো বাকি আছে। আপনি অন্য কোনো ভাবে আমারে বুঝাইতে পারলেন না। আর আপনি যে ক্যানটাকে কেটে ফেলেছিলেন সেটা আমি খাওয়ার জন্য রেখেছিলাম, যে কারণে জুসির মন খারাপ হয়ে যায় আর উইং নিজেকে কুল দেখাতে গিয়ে গাদা হয়ে যায়। যাই হোক, এরপরে আমরা গোন এবং কিলুয়াকে দেখতে পাই যারা অলরেডি 198 লেভেলের মধ্যে পৌঁছে গেছে, আর 200 ফ্লোরে যাওয়ার জন্য ওদের মাত্র 2টা লেভেল বাকি আছে। গোনের সাথে যার লড়াই ছিল সে বলে যে আমি একটা সাপের মতো লড়াই করি, আমাকে কিভাবে ধরবি তুই? আর কিলুয়ার বিপক্ষে ছিল একটা বডি বিল্ডারের মতো লোক যে বলে যে তুই আমার বডিকে হারাতে পারবি না। এখানে আমি একটা কথা কইতে চাই, বডি বড়ইলি কিন্তু শক্তি বেশি হয় না, এটা বাস্তব জীবনে অনেক বেশি সত্য। যাই হোক, গোন সাপুইরাকে একটা ধাক্কা দিয়ে রিং থেকে ফেলে দেয়, আর কিলুয়া ওই বডি বিল্ডারকে আর কিলুয়া ওই রেসলারকে রিং এর ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আর ম্যাচ জিতার পরে ওরা সরাসরি 200 লেভেলের মধ্যে পৌঁছে যায়। এরপরে ওরা দুজনে লিফট দিয়ে 200 ফ্লোরের মধ্যে চলে আসে, যেটাকে দেখতে একেবারে 5 স্টার হোটেলের মতো ছিল। ওরা যখন রেজিস্টার করার জন্য যাচ্ছিল তখন ওরা সামনে একেবারে অন্ধকার দেখতে পায়, যেদিক থেকে অনেক বেশি র্যানের অরা আসছিল। এতে ওদের কলজার পানি একেবারে শুকায় যায়। ওরা কোনোভাবে সাহস করে সামনের দিকে চলে আসে। সেখানে কেউ র্যান এবিলিটির ব্যবহার করছিল, যে কারণে কিলুয়া এবং গোনের মনে হচ্ছিল যে ওরা কোনো ভয়ানক জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটছে। ওরা যত ভিতরে যাচ্ছিল র্যানের এবিলিটি তত বেশি ঘন হয়ে যাচ্ছিল। আর একটা সময় এমন চলে আসে যে ওরা ভয় আর নড়তেই পারে না। তখনই কিলুয়া চিল্লায় বলে যে এখানে কে? তখন সেখানে একটা মেয়ে বেরিয়ে আসে আর বলে যে তোমাদের ম্যাচের জন্য আজকেই রেজিস্টার করতে হবে। কিন্তু ওরা দুজনে কিছুই বুঝতে পারে না ওই র্যান এবিলিটি কে ব্যবহার করছিল, এটা কি এই মেয়েটা ছিল নাকি অন্য কেউ। মেয়েটা বলে যে এই ফ্লোর থেকে তোমরা যে কোনো ধরনের অস্ত্রের ব্যবহার করতে পারবে, আর এখান থেকে তুমি যতটা ম্যাচ জিতবে সেটার কোনো প্রাইজ মানি পাবে না। এখান থেকে তুমি শুধু নিজের গ্লোরির জন্য লড়াই করবে। তখনই ওই মেয়েটার কাছে একটা কার্ড আসে, আর কার্ড মানে তো বুঝতেই পারছো এখানে কে আছে। হিসুকা ওই মেয়েটার পিছনেই দাঁড়িয়ে ছিল। তার মানে হলো যে হিসুকা এই র্যান এবিলিটির
ব্যবহার করছিল আর ওরা দুজনে হিসুকাকে দেখতে পেয়ে অনেক বেশি ভয় পেয়ে যায়। কিলুয়া জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। হিসুকা বলে যে তোমরা তো জানোই আমি ফাইটিং কে কত বেশি পছন্দ করি, কিন্তু আসল প্রশ্ন হলো যে তোমরা দুজনে এখানে কি করছো। আরে ভয় পেও না, আমি জানতাম তোমরা দুজনে এখানে আসবে। যখনই তুমি নিজের হান্টার লাইসেন্স দিয়ে টিকিট কিনেছো তখনই আমি বুঝতে পেরে গেছি তোমরা এখানে আসছো, এই জন্য আমি আগে থেকেই তোমাদের জন্য এখানে অপেক্ষা করছি। কিন্তু তারপরে হিসুকা বলে আমি হলাম তোমাদের দুজনের সিনিয়র আর আমি তোমাদেরকে দেখেই এটা বুঝতে পারছি যে তোমরা এখনো এই ফ্লোরে লড়াই করার জন্য উপযুক্ত হওনি। আর তারপরে নিজের ন্যান এবিলিটিকে রিলিজ করে বলে যে তোমরা এখন এখান থেকে চলে যাও, কিন্তু ওরা দুজনে তো এখান থেকে ফিরে যেতে চায় না। এই জন্য হিসুকা নিজের র্যান এবিলিটিকে অ্যাক্টিভ করে সেখানেই বসে পড়ে আর বলে যে আমি তোমাদের দুজনকে এখান থেকে সামনে যেতে দিব না। আর হিসুকার অরার কারণে ওরা দুজনে সামনে এক পাও আগাতে পারছিল না। তখনই পিছন থেকে উইং বলে যে মগার মতো কাজ করা বন্ধ করো, তোমরা নিজেদেরকে র্যান থেকে এইভাবে বাঁচাতে পারবে না। যদি তোমরা সামনে যাওয়ার চেষ্টা করো তাহলে তোমরা মারাও যেতে পারো। কিলুয়া বলে যে তাহলে এটাই র্যান, তুমি আমাদেরকে মিথ্যা কেন বলেছো। উইং বলে যে হ্যাঁ আমি তোমাদেরকে মিথ্যা বলেছিলাম, কিন্তু আমি এখন তোমাদেরকে র্যান সম্পর্কে সবকিছু শিখাবো, কিন্তু প্রথমে তোমাদের এখান থেকে আমার সাথে আসতে হবে। গোন ওই মেয়েটাকে জিজ্ঞাসা করে যদি আমরা আজকে রেজিস্টার না করি তাহলে কি হবে। মেয়েটা বলে যে তুমি যদি মাঝরাতের আগে রেজিস্টার না করো তাহলে তোমাকে আবারও 0 লেভেলের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। কিলুয়া যেহেতু এর আগেও একবার 200 লেভেলে এসেছিল, এই কারণে যদি কিলুয়া রেজিস্টার না করে তাহলে কিলুয়া আর কখনোই এখানে আসতে পারবে না। তো কিলুয়া উইংকে জিজ্ঞাসা করে তুমি কি মাঝরাতের আগে আমাদেরকে শিখাতে পারবে। উইং এটা শুনে বলে যে সেটা তোমাদের উপরে নির্ভর করবে তোমরা কি শিখতে পারবে কিনা। রোমে আসার পরে উইং ওদেরকে শিখাতে শুরু করে। সে একটা ফুলদানি দেখিয়ে বলে যে এটাকেই ন্যান এবিলিটি বলা হয়। ন্যান হলো আমাদের সোল এনার্জি যেটা আমাদের বডি এমনিতেই রিলিজ করতে থাকে, কিন্তু যখন আমরা ওই জিনিসটাকে নিজেদের বডির আশেপাশে মেনটেন করে রাখি সেটাকে ট্যান বলা হয়। ট্যানের সাহায্যে তুমি নিজেদের বডির আশেপাশে একটা ব্যারিয়ারের মতো বানাতে পারবে, এতে তোমাদের বডি অনেক স্ট্রং হয়ে যাবে। তারপরে সে জ্যাৎসুর সম্পর্কে বলে, যেটার মানে হলো যে কিছুই না, তুমি তোমার লাইফ এনার্জিকে এমন ভাবে লুকিয়ে ফেলবে কেউ তোমার প্রেজেন্সকে ফিলই করতে পারবে না, আর এটা নিজের হিলিং এবং রিকভারির জন্য অনেক কাজে আসে। এরপরে সে র্যান সম্পর্কে বলে, এতে তুমি অনেক স্ট্রং অরা জেনারেট করতে পারবে যাতে তোমার সামনে থাকা ব্যক্তি ভয় অনুভব করতে পারে। তারপরে সে একেবারে হালকা র্যান রিলিজ করে ওদেরকে দেখায় আর ওদের দুজনকে জিজ্ঞাসা করে তোমরা কি এটা অনুভব করতে পেরেছো। তখন ওরা বলে হ্যাঁ, যেটা শুনে উইং অনেক অবাক ছিল কারণ সে অনেক কম অ্যামাউন্টের র্যান রিলিজ করেছিল আর এই কারণে উইং এর মনে হয় যে এই দুজনের মধ্যে পটেনশিয়াল আছে। তারপরে উইং বলে যে তুমি র্যানের সাহায্যে যে কারো প্রাণ নিতে পারবে যদি সে ট্যান না জানে। তো যদি তোমার উপরে কেউ র্যানের ব্যবহার করে তাহলে তোমার বাঁচতে হলে ট্যানের ব্যবহার করতে হবে, কিন্তু যদি তুমি ট্যানের ব্যবহার না করতে পারো তাহলে র্যান তোমার অবস্থা কিছুটা এমন করে দিবে। আর বলে যে যদি তুমি তোমার অবস্থায় এই দেওয়ালের মতো করতে না চাও তাহলে তোমার সবার আগে ট্যানকে মাস্টার করতে হবে। উইং বলে যে ন্যান শিখার দুইটা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হলো ধীরে ধীরে, যেমন 6 মাস ধরে জুসি শিখতেছে, আর দ্বিতীয় পদ্ধতি হলো জোর করে শিখা, কিন্তু ওইটা বিপজ্জনক হতে পারে। কিন্তু কিলো আর গোনের কাছে তো মাত্র মাঝরাত পর্যন্ত সময় আছে। উইং বলে যে তুমি এই দেওয়ালটাকে দেখেছো, আমি এটার অবস্থা হাতসুর মাধ্যমে করেছি, তাই যদি তোমরা তাড়াতাড়ি শিখতে চাও তাহলে আমার তোমাদের বডির মধ্যে এটাকেই ব্যবহার করতে হবে, কিন্তু একটু ভুল হলেই তোমাদের অবস্থা এই দেওয়ালের মতো হয়ে যেতে পারে। আমি নিজের অরাকে তোমাদের বডির মধ্যে প্রবাহিত করব যেন তোমাদের বডির মধ্যে থাকা সকল পয়েন্টগুলো ওপেন হয়ে যায়, যেন অরা স্বাধীনভাবে ফ্লো হতে পারে, কিন্তু তখন তোমাদেরকে ওই অরাকে কন্ট্রোল করতে হবে। আর যদি তোমরা না করতে পারো তাহলে তোমাদের কেল্লা ফতে হয়ে যাবে। তখন কিলুয়া জিজ্ঞাসা করে প্রথম তো আপনি আমাদেরকে কিছুই বলছিলেন না আর এখন সবকিছু একটার পর একটা বলেই যাচ্ছেন। উইং বলে যে 200 ফ্লোরের সবাই ন্যানের ব্যবহার করতে পারে আর তোমরা তো জানোই এটা কত ভয়ানক টেকনিক, তাই যদি তোমরা ন্যানকে মাস্টার না করেই 200 ফ্লোরের মধ্যে লড়াই করতে যাও তাহলে তোমাদের কেল্লা ফতে তো হবেই। তারপরে উইং ওদের দুজনকে নিজের সামনে দাঁড় করিয়ে ওদের দুজনের বডির মধ্যে নিজের অরাকে আস্তে আস্তে ছাড়তে শুরু করে। কিলুয়ার এটাকে ঠিক নিজের ভাইয়ের মতো মনে হচ্ছিল, কিন্তু এটা অনেক কম শক্তিশালী, কারণ হলো যদি উইং এত শক্তির ব্যবহার করে তাহলে ওরা দুজনেই মারা যাবে। তারপরে হঠাৎ করে উইং ওদের দুজনের বডির ভিতরে অরার ফ্লো বাড়িয়ে দেয় আর এটা হতে ওদের বডির সকল পয়েন্ট খুলে যায়, যে কারণে ওরা নিজেদের বডির অরাকে দেখতে পারছিল। ওরা ওদের দুজনের বডি থেকে অনেক দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছিল, এই জন্য উইং ওদের তাড়াতাড়ি এগুলোকে কন্টেন্ট করতে বলে। এটা শুনে ওরা দুজনে মেডিটেট করতে শুরু করে আর খুব তাড়াতাড়ি ওরাকে নিজেদের বডির মধ্যে মেনটেন করতে শিখে যায়। আর ওদের দুজনকে এত তাড়াতাড়ি শিখতে দেখে উইং নিজেও অনেক অবাক ছিল। এরপরে সে ওদের দিকে অনেক পাওয়ারফুল একটা র্যান এনার্জি রিলিজ করে, এটা দেখার জন্য যে গোন এবং কিলুয়া নিজেদেরকে বাঁচাতে পারে কিনা। এরপরে আমরা হিসুকাকে দেখতে পাই যার সামনে গোন এবং কিলুয়া আসে। হিসুকা আবার ওদেরকে থামানোর জন্য নিজের অরাকে রিলিজ করে, কিন্তু এইবার ওরা দুজনে নিজেদেরকে বাঁচাতে পারে। নিজেদেরকে বাঁচিয়ে ওরা ধীরে ধীরে হিসুকার সামনে চলে আসে আর হিসুকা ওদেরকে বলে যে আমি জানি আমাদের লড়াইয়ের আগে তুমি এখানে ট্রেনিং করতে এসেছো, কিন্তু তুমি
তুমি সবেমাত্র 10কে মাস্টার করেছো, এই জন্য এখন আমি তোমার সাথে লড়াই অ্যাকসেপ্ট করব না, কিন্তু যদি তুমি এখানে একটা ফাইটও জিততে পারো তাহলে আমরা লড়াই করতে পারি। তারপরে গোন এবং কিলুয়া রেজিস্টার করার জন্য চলে যায়, আর সেখানে থাকাই কিছু লোকেরা ওদের উপরে নজর রাখছিল। তারপর ওরা যখন রেজিস্টার করে তখন মেয়েটা বলে যে ওদের কাছে লড়াই করার জন্য 90 দিন সময় আছে, আর যদি ওরা পরের ফ্লোরে যেতে চায় তাহলে ওদেরকে 10টা ম্যাচ লাগাতার জিততে হবে। একটা ম্যাচও হেরে গেলে ওরা পরের লেভেলে যেতে পারবে না, আর যদি ওরা 4টা ম্যাচ হেরে যায় তাহলে ওদেরকে ডিমোট করে দেওয়া হবে। আর যদি ওরা 10টা থেকে 10টা ম্যাচ জিততে পারে তাহলে ওরা যে কোনো ফ্লোর মাস্টারকে চ্যালেঞ্জ করতে পারবে। তারপরে মেয়েটা ওদেরকে আরো অনেক জিনিস সম্পর্কে বলতে থাকে, কিন্তু ওদের এতে কোনো আগ্রহ ছিল না, কারণ গোন তো শুধু হিসুকার সাথে লড়াই করতে চায়। ঠিক তখনই গোন একটা ফাইটের জন্য নিজেকে রেজিস্টার করে দেয়, যেন গোন নিজের এবিলিটিকে টেস্ট করতে পারে। ঠিক তখনই সেখানে ওই 3জন পৌঁছে যায়, কারণ ওরা নতুন লোকেদের জন্য অপেক্ষা করে রেজিস্টার করার জন্য, যেন তারা তাদের পরপরই রেজিস্টার করে তাদের সাথে লড়াই করতে পারে। আর যখন ওরা রেজিস্টার করে নিজেদের রুমে চলে যাচ্ছিল তখন কিলো ওদের 3জনকে দেখে বুঝতে পেরে যায় যে এরাই ওই 3জন যাদের সম্পর্কে ওরা শুনেছে, যারা নতুন লোকেদের সাথে এই জন্য লড়াই করে যেন তারা তাদেরকে মেরে ফেলতে পারে। তারপরে ওরা দুজনের রুমে চলে আসে, যেখানে গোন এখনো লড়াই করার জন্য সিরিয়াস ছিল না। গোন তো শুধু এই 5 স্টার হোটেলের মতো রুমকে পেয়ে অনেক বেশি খুশি ছিল। তখন টিভির মধ্যে নোটিফিকেশন আসে যে কালকে 3টা বাজে ওদের ম্যাচ শুরু হবে। এরপরে আমরা সরাসরি ফাইটের সিন দেখতে পাই, যেখানে গোনের লড়াই হবে গিলোর সাথে। তখনই আমাদের অতীতের সিন দেখানো হয়, যেখানে উইং বলেছিল তোমরা 2 মাস পর্যন্ত লড়াই করো না, আর আমি এই সময়ে ন্যানের সম্পর্কে তোমাদেরকে সবকিছু শিখিয়ে দেব। তোমরা শুধু এখন 10 শিখতে পেরেছো, আর যদি কারো ন্যান এবিলিটি তোমাদের 10-এর থেকে বেশি শক্তিশালী হয়ে থাকে তাহলে তারা তোমাদের 10কে পেনেট্রেট করতে পারবে। কিন্তু গোন তার কথা না শুনে লড়াই করতে চলে এসেছে। এরপরে ওদের লড়াই শুরু করে দেওয়া হয়, যেখানে আমরা দেখতে পাই যে গিডোর লড়াই করার স্টাইল অনেক বেশি আজব ছিল। সে অনেকগুলো লাঠিমকে ঘুরিয়ে গোনের চারিদিকে ছড়িয়ে দেয়, আর ওই লাঠিমগুলোর মধ্যে সে নিজের ন্যান এবিলিটি ঢুকিয়ে রেখেছে। তখনই 2টা লাঠিম একসাথে টক্কর খায়, আর একটা লাঠিম গিয়ে গোনের উপরে অনেক জোরে ধাক্কা দেয়। আর এই লাঠিমগুলো গোনের উপরে এমন র্যান্ডাম ভাবে অ্যাটাক করছিল যে গোন এগুলোকে বুঝতেই পারছিল না। তখনই আরো একটা লাঠিম গোনের দিকে লাফ দেয়, কিন্তু সামনে থেকে হওয়ার কারণে গোন সেটাকে ডচ করে ফেলে। কিন্তু গোন বুঝতে পেরে গেছে যে ও এগুলোকে বেশিক্ষণ ডচ করতে পারবে না, কারণ সেখানে অনেকগুলো লাঠিম ছিল, এগুলো অনেক ছোট কিন্তু মেটালের। যখনই এগুলো হিট হয় মনে হয় যে কেউ হাতুড়া দিয়ে বাড়ি দিচ্ছে। এগুলো দেখে কিলোয়াও চিন্তায় পড়ে যায়, আর উইংও বাইরে থেকে গোনের এই লড়াইকে দেখছিল। গোন অনেক চেষ্টা করে যে বুঝার জন্য কোন লাঠিমটা কখন আক্রমণ করবে, কিন্তু তারপরেও কোনো কাজ হয় না। প্রতিবারই গোনের উপর একটা না একটা লাঠিম লেগে যায়, আর যতবারই গোন নিচে পড়ে যায় ততবার গিটো 2 পয়েন্ট করে পায়। আর এদিকে উইং জুশিকে বলছিল যে গিটো এই টেকনিকটি কিভাবে ব্যবহার করছে। আসলে গিটো এই সবগুলো লাঠিমকে নিজের ন্যানের মাধ্যমে কন্ট্রোল করছে, আর এগুলো এত ছোট ছোট হওয়ার কারণে সে এতগুলোকে একসাথে কন্ট্রোল করতে পারছে। আর যখন গোন ফোকাস করে সেগুলোকে ডজ করার চেষ্টা করে তখন গোন নিজের ন্যানকে মেনটেন করতে পারে না, আর গিটোর হামলার কারণে সোজা স্টেজ থেকে বাহিরে গিয়ে পড়ে। গোন আবার দাঁড়িয়ে দেখতে পায় যে একটা লাঠিম রিং এর বাহিরে পড়ে আছে, আর এই লাঠিমটা গোনের উপরে হামলা করছিল না, তার সাথে সাথে রেফরিও রিং এর বাহিরে দাঁড়িয়ে আছে। এতে গোনের এটা বুঝতে দেরি হয় না যে এই লাঠিমগুলোরও অ্যাটাক করার একটা রেঞ্জ রয়েছে। এই জন্য গোন লাঠিমগুলোকে ডজ করার বদলে সরাসরি গিটোর উপরে আক্রমণ করার চিন্তা করে। এই জন্য গোন অনেক তাড়াতাড়ি রিং এর ভিতরে যায়, আর লাফিয়ে গিটোর উপরে হামলা করতেই যাচ্ছিল তখনই গিটো নিজেও একটা লাঠিমের মতো ঘুরতে শুরু করে, যে কারণে গিটো একসাথে নিজেকে ডিফেন্ডও করতে পারছে আবার অ্যাটাকও করতে পারছে। আর যখন গোন গিয়ে তার সাথে টক্কর খায় তখন উড়ে গিয়ে অনেক দূরে পড়ে। এই কারণে গিটো আরো 3 পয়েন্ট পেয়ে যায়, যে কারণে গিটোর মোটমাট 9 পয়েন্ট হয়ে গেছে। এখন গিটোর শুধু 1 পয়েন্টের দরকার ম্যাচ জেতার জন্য। এটা দেখে উইং বলে যে যদি গোন হাতসুকে শিখে ফেলতো তাহলে গোন খুবই সহজে তাকে ওভার পাওয়ার করে হারাতে পারতো, কিন্তু গোন তো এখনো র্যানকেও ঠিকভাবে ব্যবহার করতে পারে না। যাই হোক, এরপরে গোন আবারও রিং এর মধ্যে ফিরে আসে, আর গোন নিজের ট্যানকে একেবারে ডিসেবল করে দেয়, যেটা দেখে কিলোয়া এবং উইং অনেক বেশি অবাক হয়ে যায়। উইং চিন্তা করে গোন শুধু নিজের ট্যানকে বন্ধ করেনি, তার সাথে সাথে সকল পয়েন্টগুলোকেও বন্ধ করে দিয়েছে। তার মানে হলো গোন এখন জ্যাৎসুর ব্যবহার করে নিজের প্রেজেন্সকে সম্পূর্ণভাবে লুকিয়ে ফেলেছে। কিন্তু আমি তো গোনকে এখন পর্যন্ত এটা শিখাইনি। সবগুলো লাঠিম গোনের আশেপাশে ঘুরছিল। কিলোয়া চিল্লায় বলে যে তুই ট্যানকে বন্ধ করে দিলি কেন, কিন্তু গোন এইবার খুব সহজেই লাঠিমের অ্যাটাকগুলোকে ডজ করতে পারছিল। এটা দেখে এমন মনে হচ্ছিল যে যেমন গোন ডান্স করছে। এটা দেখে গিটোর সাথে সাথে উইং এবং কিলোয়াও অবাক হয়ে যায়। যাই হোক, এরপরে আমরা সরাসরি গোনকে বিছানাতে পড়ে থাকতে দেখতে পাই। গোনের পাজরের 3টা হাড্ডি ভেঙে গেছে এবং তার সাথে সাথে হাতও ফ্র্যাকচার হয়ে গেছে, যে কারণে কিলোয়া গোনের উপরে রাগারাগি করছে। কারণ হলো যে ডক্টর বলেছে গোনের ঠিক হতে মোটামুটি 4 মাস সময় লাগবে, কিন্তু তখনই গোন একেবারে ক্যাজুয়াল ভাবে বলে যে আমার ভাইটাল অর্গানের কিছুই হয়নি, এই জন্য আমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। আর এটা শুনে কিলোয়া গোনের ভাঙা হাতের মধ্যে লাথি দেয়, যে কারণে
কারণে গুন বেচারা ব্যথায় চিল্লাতেও পারে না। আর তখনই সেখানে উইং আসে, যে সরাসরি গুনের চেহারার মধ্যে একটা চটকনা দেয়। আর ওই সবকিছু বলছিল যেগুলো এতক্ষণ কিলুয়া গুনকে বলছিল। উইং জিজ্ঞাসা করে যে তোর ঠিক হইতে কয় মাস সময় লাগবে। কিলুয়া তখন মিথ্যা কথা বলে যে 2 মাস লাগবে। এটা শুনে উইং বলে যে 2 মাস পর্যন্ত গুন কোনো লড়াই করতে পারবে না। যদি তুমি আমার কথা শোনো তাহলেই আমি তোমাদেরকে ন্যান সম্পর্কে শিখাতে পারবো, আর যদি না করো তাইলে ভুলে যাও। যাই হোক, এখানেই আমরা এই পার্টটাকে শেষ করব। যদি তোমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত টাটা বাই বাই।